আমি আজকে কিছু বলবো না, এরকমই ভাবা হয়েছিল। তারপরে মহাশ্বেতা আদেশ করলো যে আপনি কেন বলবেন না, আপনাকে বলতেই হবে আমার সঙ্গে। যেখানে মানে এগুলো আমি শিখেছিলাম কোথায় জানেন? শুভ্রা বসু, নীলাদ্রিশেখর বসুর স্ত্রী, অসামান্য একজন শিল্পী, অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শিখতেন। 64-65 বছর বয়সে এই হলে বসে আমরা যখন বৈষ্ণব পদাবলী সন্ধ্যা পড়ছি, তার গানের মাধুর্য ছিল সেদিন সর্বোত্তম। তার তখন 64-65 বছর বয়স, একটা শব্দও সুরের এদিক ওদিক হচ্ছে না, অথচ বাড়িতে তিনি অভ্যেস করছেন কিনা অবশ্য করলেও আমরা জানতে পারবো না, কারণ আবৃত্তি একাডেমির একটা ব্যাপারই ছিল কাউকে কোনো কথা বলবে না, সব নিজের মধ্যে রাখবে, গোপনে প্র্যাকটিস করবে সমস্ত কিছু, যাতে লোকে তোমাদের দেখে অবাক হয়, প্রশ্ন করে তোমরা কারা, হ্যাঁ একটা আবিষ্কার যেন তোমাকে করতে পারে। কিন্তু এই যে আমার এখানে কিছু ঢোকে না, আমি সব কথা সব জায়গায় বলে দিই, সত্যি সত্যি বলে দিই, কারণ গোপন করে কিছু রাখার অভ্যেস বা সেই ধরনের শিক্ষা আমার নেই। কেন নেই? পেটটা তো বড়, তাই পেটে যা কিছু ঢোকে সবকিছু প্লাবনী প্রাণায়ামের মতন বেরিয়ে যায়। প্লাবনী প্রাণায়াম কি জানেন তো? মনোদর স্যারের কাছে শিখেছিলাম, হাওয়াটাকে টেনে নিয়ে ঢেকুর করে বার করে দেওয়া। এটা হচ্ছে প্লাবনী প্রাণায়াম। তো আমার সবকিছু বেরিয়ে যায়, যা কিছু ঢোকে তার চেয়ে বেশি বেরোয়। তাই জন্য আদেশ করেছে এবং আমাকে দুবার সুযোগ দিয়েছে ওর সঙ্গে করার। সেই শুভ্রা বসু আমাকে বলতেন যে আমার সঙ্গে যে ও হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি, বলবো বলে আমার কবিতা শুরু করছি। আরেকটা কথা বলতেন যে চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায় এবং আরো বাচিক শিল্পের স্টলওয়ার্সরা আমাকে বিভিন্ন সময় অনুষ্ঠানে নিয়ে আসতে চেয়েছেন, ডুয়েট করাতে চেয়েছেন। আমি তাদের বলেছি আমার ঠিক এইভাবে আমার পাশের বাইকে নীলাদ্রিশেখর বসু দাঁড়াতো, এখন কে দাঁড়াবে? আর কিছু পাই না পাই, শুভ্রা বসু, নীলাদ্রিশেখর বসুর এই স্মৃতিগুলি আমার ভেতরে আছে। তাই ও যখন বলছে এটা আপনি করবেন, আমি বললাম রিহার্সালের দরকার নেই, একবার দুবার ঠিক আছে, পড়ে নেবেন, ঠিক আছে। এবার আমি জানি না আলটিমেটলি কি হবে। আচ্ছা আরেকটা কথা প্রসঙ্গত বলে রাখি, আপনারা কেন কবিতা বলেন? কি পান কবিতা বলে? কত টাকা রোজগার করেন? টাকা তো রোজগার করেন না। এসে কি ভালো কি ভালো, আপনি ভালো আমিও ভালো, সবচেয়ে ভালো পাউরুটি আর ছোলা গুড়, এইসবই করি আমরা। তাতে কারোর কারণ না পা থেকে মাথা পর্যন্ত চলে। পুলিশে চাকরি করে, দেশের বাড়িতে কয়েকশো বিঘা জমি আছে, কলকাতায় কয়েক কোটি টাকার সম্পত্তি আছে, আমার মাথার উপরে ছাদ নেই, আমার কিছু নেই, আমি অনাথ, আমার ওখানে থাকি। আজকে এখানে করতে পারছি ওরই জন্য। একদিন বা দুদিন শুধু কবিতা বলেছিল, তারপর আর কবিতা বলেনি। কবিতা বলতে গেলেও বিরক্ত লাগে। এইখানে এসে আমরা কেন পরস্পরকে তুমি কেমন আছো, আমি কি বাবাকে জিজ্ঞেস করি তুমি কেমন আছো রোজ? আপনাকে কেন আমি জিজ্ঞেস করি? এইটা হচ্ছে প্রশ্ন। আমরা কি সত্যি কবিতা ভালো বলছি? আমি তো আপনাকে হাততালি দিয়ে বলছি কি দারুণ বলেছেন, কি দারুণ বলেছেন। একটু রেকর্ড করে শুনুন না, সত্যি কি দারুণ বলেছেন? যার জন্য আমার কবিতা শুনে কবিতা বলে ছেড়ে দিল। ভাবুন মানে কতটা খারাপ বলি আমি। কবিতা বলে ছেড়ে দিল, বললই না। ওর পুলিশের বড় কর্তাদের নিয়ে গিয়ে দেখালো দেখুন কতটা লোক কতটা খারাপ বলতে পারে একটা লোক। শাওন সেন আমাদের এখানে এসছে, ভবিষ্যতেও না 8 তারিখে ওর অনুষ্ঠান আছে। 8 তারিখে শাওন সেন আসবেন, অর্কদীপ ভাদুরী আসবেন, বিজয়লক্ষ্মীদির আসার কথা ছিল, আজকেও আসার কথা ছিল, কিন্তু উনি খুব অসুস্থ, উনি হসপিটালে ভর্তি। ওনাকে দেখে আমি এসছি আজকে এখানে। যার ফলে দিদি থাকবেন না, কিন্তু বাকিরা থাকবেন। সেই শাওন সেনকে দেখে ওর অনেক সময় দময়ন্তী সেনের কথা মনে পড়ে, কারণ পাশে বসলে ছুড়ে ফেলে দেবে।
ঠিক এই কোট আনকোট এই কথাটাই বলে, পাশে বসে ছুড়ে ফেলে দেবে। আশিসকে এরকম করে চমকেছে, তুমি পাশে বসার একদম চেষ্টা করবে না, তোমার দিকে তাকাবে, তুমি ভস্ম হয়ে যাবে। সুতরাং আপনারা নিজেদের কাছে ভাবুন, আমাকে বলতে হবে না আপনারা কেন কবিতা বলেন, কবিতা বলে কি পান? সারাদিন টাকা 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 করে দৌড়ে বেড়ান না কেন? কেন রোজগার করার চেষ্টা করেন না? কেন লোকের কাছে ফোন করে বলেন যে আমাকে একটা অনুষ্ঠান দিন, আমাকে একটা অনুষ্ঠান দিন? কি পাবেন এসব করে? সারাদিন টাকা 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 করলে মানে যেটা জব করবেন সেটাই পাবেন। মা বলেছিলেন না জপাত সিদ্ধি, তাই সেই জপাত সিদ্ধির মধ্যে সে ঢুকছে। আবার বলবে আপনি বাড়িতে আপনি কিচ্ছু বলবেন না, সব শুনবেন, মঞ্চে উঠে আপনি সব বলবেন। আরে মঞ্চে উঠে আমি কি বলবো, আমি তো অর্ধেকটা বলিই না। শুরু করি কবিতাটা। দুটো